থ্রিল চার্জারের নতুন সংযোজন। আপনারা এখন থ্রিল চার্জারের জয়েন বাটনে ক্লিক করলে আপনারা হতে পারবেন চ্যানেলের মেম্বার। 3টি ভিন্ন ধরনের মেম্বার্স অপশন রয়েছে। আপনারা আপনাদের সাধ্য মতন আমাদের সাহায্য করতে পারেন মেম্বার্স পারচেস করে। তাই দেরি না করে পারচেস করে ফেলুন থ্রিল চার্জারের মেম্বার্স এবং জয়েন করুন আমাদের সঙ্গে। থ্রিল চার্জারের আজকের বিশেষ নিবেদন গোয়েন্দা অমলেশ হালদারের রহস্য অ্যাডভেঞ্চার গুপ্তধনের সন্ধানে। আজকের গল্প পাঠে ও গল্পের সূত্রধার আমি অভিক। গোয়েন্দা অমলেশ হালদারের চরিত্রে দীপন, অন্যান্য চরিত্রে দিব্যেন্দু দাস, খুশি এবং সৌরভ সাহা। শব্দ সংযোজন দেবরাজ দে, আবহ নির্মাণ কৌশিক বসু, প্রচ্ছদ নির্মাণ শ্রাবণু ফ্রম স্ক্রিবলিং মাইন্ড। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের গল্প গুপ্তধনের সন্ধানে। এইমাত্র একটা ছবি শেষ করলাম। ছবিতে আমি এবার নায়ক হয়েছিলাম বটে। হ্যাঁ, এই প্রথমবার নায়ক হিসেবে আমার অর্থাৎ অনেক সামন্তের পদার্পণ। তবে মজার কাণ্ডটি হলো, অমলেশ যখন শুনল ছবির নাম জেড বাহাদুর আর পরিচালকের নাম পুলক বাবু, তখন যে ওর মাথায় আবার ফেলুদা নাড়াচাড়া দিয়ে উঠেছে তা আমি নিশ্চিত। নামটা শুনে অমলেশ প্রথমে বলল, আরে এ তো বোম্বাইয়ের বোম্বেটের কথা মনে পড়ে গেল বলে সশব্দে হেসে উঠল। তারপর চেয়ারটায় একটু সোজাভাবে বসে আমায় বলল, দেখো না, ভেলু মিত্তিরের মতন একটা কেস জুটিয়ে দিতে পারো কিনা। আমি ওর কথা সরাসরি খারিজ করে দিয়ে বললাম, দেখো, তুমি যেমনটা ভাবছো তেমনটা কিন্তু নয়। এই সিনেমা না তো বোম্বাইয়ের বোম্বেটে থেকে লেখা, না তো এই সিনেমার প্রডিউসার মিস্টার গোরে। বলে সশব্দে এবার হাসিটা আমি হেসে উঠলাম। আর অমলেশের মুখটা কেমন যেন নবমীর রাতের বাঙালির মতো শুকিয়ে গেল। আজ সকালে তাই দীর্ঘ বেশ কয়েকদিন পর রিল্যাক্স ফিল করার উদ্দেশ্যে চলে এসেছিলাম অমলেশের বাড়িতে। দোতলা বাড়িতে অমলেশ ছাড়া আর একটি সদস্যেরও দেখা মেলে না। অমলেশ কিন্তু কোনো শখের ডিটেকটিভ নয়। ওর বাবা ছিলেন ব্যাংক ম্যানেজার, ফলে আয় ছিল বেশ। এছাড়াও বাবার ছিল কিছু ব্যবসা, তার ফলে বেশ অর্থ ও প্রতিপত্তি করেছিলেন ভদ্রলোক। কিন্তু তার মৃত্যুর পরে অমলেশের আমলে সেই ব্যবসাপাতি লাটে উঠে যায়। তিনি জীবিত থাকাকালীন কোনো দিন অমলেশের এহেন পেশা নির্বাচনে সমস্যা করেননি। তিনি চেয়েছিলেন ছেলের যা ভালো লাগবে তাই করবে। যদিও এখন আবার অমলেশ অন্যরকম ভাবছে। তার আদর্শ এখন ফেলু মিত্তির, কিন্তু আদর্শের যেরকম দেশে বিদেশে খ্যাতি ছিল, অমলেশ হালদারের কিন্তু তা হয়নি। তাই এখন তার চিন্তা হচ্ছে, যখন খ্যাতি পাওয়া গেল না, লোক জানল না, তখন আর এসব করে লাভ কি? বর্ধমান চুঁচুড়া এর বেশি তো আর এগোয়নি। কিন্তু এই প্রফেশনটাকে এত বেশি ভালোবেসে ফেলেছে সে, তাই আর অন্য কোনো প্রফেশনে যাওয়া বা অন্য কিছু করার ইচ্ছে তার হবে না। অমলেশ তার চেয়ারটায় একটু আরাম করে বসে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, বুঝলে, অনেক দিন বেকার হয়ে বসে আছি, একটাও কেস জুটছে না। ভাবছি এবার এসব গোয়েন্দাগিরি ছেড়ে দেব। আমি জানতাম ও মুখে যতই এসব বলুক না কেন, আদতে ও কিচ্ছু করবে না। তাই একটু মুচকি হেসে বললাম, যেগুলো বলছো সেগুলো করবে তো? অমলেশ তার চশমার ফাঁক দিয়ে তাকিয়ে ঠোঁটের কোণে এক চিলতে হাসি রেখে বলল, দেখি আর একটা কেস আসুক, তারপরে ভাববো। আমরা হাসি জুড়ে দিলাম দুজনে। সত্যি কথা বলতে প্রাণ খুলে হাসা যায় অমলেশের এই বাড়িতে। বাড়িটার নাম লিটল প্লেস না হয়ে লাফিং প্লেস হলে বেশ ভালো হতো।
অবশ্যই বাড়ির নামটা ওর বাবার দেওয়া। হাসাহাসি চলতে চলতেই দরজায় কলিং বেল বাজল। অমলেশের চোখ কৌতূহলে ভরে গেল, সঙ্গে একটা আনন্দের আভাও ওর চোখে ধরা পড়ল, কিন্তু প্রকাশ করল না তা বিন্দু মাত্র। আমাকে বেশ কড়া সুরে বলল, অ্যাসিস্ট্যান্ট গিয়ে দেখো তো, আমার মন বলছে কোনো মক্কেল এসেছে। আমিও কথাটা শুনেই তৎক্ষণাৎ দরজাটা খুলে দিলাম। দরজার ওপারে দাঁড়িয়ে আছেন একজন শার্ট প্যান্ট পরা ভদ্রলোক। গলাটা একটু রুক্ষ হলেও মোলায়েম স্বরে বললেন, মিস্টার অমলেশ হালদার কি এই বাড়িতেই থাকেন? আমি এই প্রথম কথাটা শুনেই বুঝলাম অমলেশের কথাটা একদম ঠিক। তাই মনে মনে বেশ খুশি হলাম। হ্যাঁ, আসুন, আমি বললাম। ভদ্রলোক একটু হেসে বসার ঘরে প্রবেশ করলেন। অমলেশ তাকে বসুন বসুন বলে আমি যে চেয়ারটায় বসেছিলাম সেটাই বসতে দিল। অগত্যা আমি বসে পড়লাম সোফাতে। অমলেশ চাকর হারাধনকে চা আর জলখাবারের আয়োজন করতে বলল। হারাধনকে অমলেশ প্রায় 2 মাস ধরে কাজে রেখেছে। হারাধন মাঝবয়সী, চটপটে লোক। ভদ্রলোক আমার সামনে তার কেসের কথাটি বলবেন কিনা ভেবে সংকোচ করছিলেন। অমলেশ বলল, আপনি নির্ভয়ে যা বলার বলতে পারেন। ও হলো অনিক সামন্ত, আমার ফ্রেন্ড কাম অ্যাসিস্ট্যান্ট। ভদ্রলোক একটু হেসে বললেন, আমার নাম অভিক রায়চৌধুরী। ভদ্রলোক তার বিবরণ এগোতে যাবেন এমন সময় অমলেশ বলে উঠল, দাঁড়ান দাঁড়ান, মিস্টার সৈকত চৌধুরীর ছেলে আপনি? ভদ্রলোক হ্যাঁ বলাতে অমলেশ একটু হেসে বলল, আচ্ছা, আপনার তো এক দাদা আছেন তাই না? তিনি কেমন আছেন? অভিকবাবু বললেন, দাদা ভালোই আছে, তবে দেশে নেই, বিদেশে গেছে। আর আপনার কাছে আমি যে কারণে এসেছি সেটা আপনি জানবেন আমাদের বাড়িতে গিয়ে। আপাতত আমি আপনাকে বলতে এসেছি যে ঠিক 5 দিন বাদে আপনি আমার বাড়িতে আসুন। অ্যাসিস্ট্যান্ট সঙ্গে নিয়েই আসুন। তারপর কিছুদিন বাদে আপনারা সমস্যার সমাধান করে বাড়িতে চলে আসবেন, ঠিক আছে? আসলে ব্যাপারটা এতটাই গোপনীয় যে যাই হোক, আপনারা আসুন আমার বাড়িতে, তারপর না হয় বিস্তারিতভাবে কথা বলা যাবে। অভিকবাবু থামলেন। অমলেশ বলল, খুব কনফিডেন্সিয়াল ব্যাপার বুঝতে পারছি, তবে অন্তত কেসের কোনো আভাস পাওয়া যাবে না? ঠিকই ধরেছেন, আপনি আগে আসুন। এই জিনিস চোখে না দেখলে হবে না, তবে ধরে নিতে পারেন একটা জেনারেশনাল ওয়েলথের ব্যাপার আছে। হারাধন চা জলখাবার নিয়ে এসেছে। একটা পান্তুয়া মুখে পুড়তে পুড়তে তিনি আবার বললেন, আপনি কি আমাদের চিনতেন নাকি? অমলেশ বলল, না না, আমি খবরে একটু আধটু পড়েছিলাম কোনো একদিন আপনার সম্বন্ধে, সেখানেই জানতে পারি আপনাদের কথা। আর ব্যবসায়ী হিসেবে আপনার বাবার নাম তো বেশ কম নয়। সে যা বলেছেন, তবে আপনার সহকারীকে চেনা চেনা লাগছে, কোথাও যেন দেখেছি বলে মনে হয়। আমি এবার গলাটা হালকা পরিষ্কার করে বললাম, আপনার কি সিনেমা দেখার শখ আছে? ভদ্রলোক আমার প্রশ্নে অপ্রস্তুত হয়ে পড়েছেন দেখে অমলেশ উনাকে বলল, ওর নাম অনিক সামন্ত, এই তো একটা ছবিতে হিরোর পাঠ করলো। মুক্তি পায়নি এখন অবশ্যই, তবে বেশ কয়েকদিন ধরে দক্ষতার সঙ্গে অভিনয় করে চলেছে। কথাটা শুনে আমি একটু মুচকি হাসলাম। অভিক রায়চৌধুরী একটু চেনার ভান করে বললেন, আচ্ছা আচ্ছা, তাহলে হয়তো দেখেছি কোনো সিনেমায়। খাওয়া দাওয়া সম্পন্ন করে ভদ্রলোক আমাদের নমস্কার করে নিজের ঠিকানাটা দিয়ে চলে গেলেন। কথা রইল আমরা ওনার নিমন্ত্রণ রক্ষা করব এবং তখনই জানতে পারবো আসল সমস্যাটা কি। অমলেশকে বললাম, কি ব্যাপার বলো তো, ভদ্রলোক এভাবে চলে গেলেন? অমলেশ ইদানিং সিগারেট ধরেছে। সে বলল, চারমিনার হলে হয়তো বলতে পারতাম, গোল্ফ লিগে সেরকম বুদ্ধি খেলে না। বুঝলাম এখন ওকে জিজ্ঞেস করে কোনো লাভ নেই। ওর আবার ফেলুদা প্রীতি বৃদ্ধি পেয়েছে। মনে হচ্ছে ও এখন আবার ভাবতে বসবে। ভদ্রলোকের আচরণে কি কোনো গলদ আছে? একটা খটকা দূর করার জন্য অমলেশকে বললাম, তুমি অভিবাবুর সম্পর্কে এতটা জানো কি করে? শুধুই কি পেপার? অমলেশ
ছাইটা অ্যাস্ট্রেতে ফেলে বলল, পেপারে আসলে ওদের পারিবারিক সম্পত্তির ব্যাপারে একটা খবর বেরিয়েছিল। খবরে অভিক রায়চৌধুরীর দাদার কথা জানতে পারি। সেখানে পড়েছিলাম ভাই বিদেশে থাকে, আর এই পারিবারিক সম্পত্তি নিয়ে কিছু একটা ধাঁধা রয়েছে, যেটা বছরের পর বছর ধরে তারা সমাধান করতে অক্ষম। তবে এখন উনি বিদেশে আর ভাই দেশে। সৈকত রায়চৌধুরীর নাম বেশ অনেকেই জানে, তবে এখানে আমার তলব কেন সেটা এখনো ক্লিয়ার নয়। কথা শুনে আমি বেশ অবাক হলাম। এখানে কত শত ভালো ভালো ডিটেকটিভ থাকা সত্ত্বেও তারা অমলেশকে অ্যাপয়েন্ট করলো, ভাববার বিষয়। তবে ব্যাপারটা যদি সেই না পাওয়া সম্পত্তির পুনরুদ্ধার করা নিয়ে হয়ে থাকে, তাহলে কিন্তু এটা একটা জমজমাট ব্যাপার হবে। 5 দিনের মাথায় আমি আর অমলেশ চলে গেলাম আমাদের গন্তব্যস্থল, অর্থাৎ রায় চৌধুরী ম্যানশনে, B/2, সুকান্ত বোস স্ট্রিট। জায়গাটা অমলেশের চেনা, কিন্তু বাড়িটা নয়। বিশাল বড় জায়গা জুড়ে রয়েছে বাড়িটা, আর হবে নাই বা কেন? পয়সার তো ওনাদের কোনো শেষ নেই। বাড়িতে ঢোকা মাত্র অভিকবাবু নমস্কার জানিয়ে আমাদের বসার ঘরে বসালেন। সামান্য কিছু কথা বলার পর চাকরকে আমাদের ঘরটা দেখিয়ে দিতে বললেন। ঘরটা বেশ একটা রাজকীয় ব্যাপার আছে ঘরটাতে। মনে হয় না যে এত সুন্দর গেস্ট রুম দেখেছি আগে কখনো। বসার ঘরের থেকেও এই ঘরটা অনেক জাঁকজমক। দক্ষিণের জানালা দিয়ে বেশ সুন্দর হাওয়া আসছে। এদিকে আবার বেশ কিছুটা বাগান আছে। খুব পরিচর্যা হয় এমন নয়, তবে বেশ সুন্দর। ঘরে ঢুকেই আবার সিগারেট ধরালো অমলেশ। এমন সময় ঘরে ঢুকলেন অভিকবাবু। ঢুকে বললেন, শুনুন অমলেশবাবু, আপনি আজকাল এখানেই থাকুন, তারপর চলে যান। আপনারা এখানে এসেছেন, একটু ঘুরে ফিরে দেখুন, উপভোগ করুন। কিন্তু আমার মনে হয় না যে কেসের জন্য আপনাদের ডাকা হয়েছিল তার আর দরকার আছে বলে। কথাটা শুনে আমাদের হঠাৎ করেই আনন্দটা অ্যাক্সিডেন্টে মারা গেল। লোকটা পাগল নাকি? ডিটেকটিভ ডেকে বলে, কেস নেই, বাড়ি যাও। হ্যাঁ, অমলেশ প্রত্যুত্তর দিল, দেখুন, আমি তদন্ত করতে এসেছি, ঘুরতে নয়। আর কি বিষয়ে তদন্ত করবো আমি সেটাও জানি না। আপনার এখানে আজ এসেছি আর চলেও যাব, তবে আজ নয় কাল, কারণ গৃহস্থের কল্যাণ বলেও একটা কথা আছে। তবে আমি কিন্তু আতিথেয়তা পেতে আসিনি, এটা মাথায় রাখবেন। কথাগুলো ও বলল বেশ খানিকটা উত্তপ্ত হই। যদিও আমার এই বাড়িটা ছেড়ে যেতে কেমন যেন ইচ্ছে করছিল না, তবুও ভদ্রলোকের ব্যাপারখানা দেখে আমি যথেষ্ট ক্ষুব্ধ হয়েছি। অমলেশ এবার নরম সুরে বলল, দেখুন, আমি কিন্তু আপনাকে অপমান করতে চাইনি। আসলে আপনার প্রস্তাবটা শুনে নিজেকে ঠিক রাখতে পারিনি। অভিকবাবু খানিকটা রেগেই ঘর থেকে একটি কথা না বলে বেরিয়ে গেলেন। এদিকে অমলেশের সিগারেট শেষ হয়ে গেছে। ওকে বললাম, ভদ্রলোক মোটেও ঠিক কাজ করেননি। তদন্ত হওয়ার আগেই ড্রপ কেস। কথাটা শুনেই অমলেশ খানিকটা হাসি ভাব করে বলল, তোমার কি মনে হয় তদন্তে জবনিকা কেন পড়ল? আমি যে আদৌ কিছু বুঝিনি সেটা ওকে বুঝতে দিলে চলবে না। তাই বললাম, এই কিছু বুঝলে সেরকম, আই মিন সাসপিশিয়াস? ও বলল, লোকটা আমাকে অ্যাপয়েন্ট করলেন, কিন্তু এখানে আসা মাত্র বললেন তদন্ত করতে হবে না। তার মানে তদন্ত যে বিষয় সেটা উনি আমাকে দিয়ে করাতে চান না। আর তাহলে নিশ্চয়ই অন্য কাউকে দিয়ে করাবেন। কিন্তু প্রথমে আমাকে মনে করেও কেন পরে মত বদলালেন সেটা আগে জানতে হবে। লোকটা চোখে লেন্স লাগানো, নিশ্চয়ই চশমা ব্যবহার করেন না, কিংবা করতে পারছেন না। না হলে কেউ সারাক্ষণ লেন্স সাধারণত ব্যবহার করেন কি ঘরের মধ্যে? অথচ আমাদের বাড়িতে যখন গিয়েছিলেন তখন লেন্স ছিল না। শেষের কথাটিতে আমার মনটা কেমন যেন রহস্যের আভাস পেল। তবে ঠিক যে কিভাবে হবে সেটা আমি ভেবে পেলাম না। লোকটা লেন্স ব্যবহার করেন ঠিকই, কিন্তু মনে হচ্ছে না আদৌ তাতে তিনি স্বচ্ছন্দ বোধ করেন। কথাটা অমলেশকে বলতেই সে কেবলমাত্র গোড়ায় গলদ বলে থেমে গেল। তারপর বলল, ভদ্রলোকের আর কি কি আছেন এই বাড়িতে সেটা দেখতে হবে। এই সময় ঘরে ঢুকলেন
এক ভদ্র মহিলা, বয়স আন্দাজ 60 কি 62। তিনি ঘরে ঢুকে অমলেশকে লক্ষ্য করে বললেন, আপনি কি অভিকের বন্ধু? অমলেশ মহিলাকে খাটের উপর বসতে দিয়ে নিজে সোফায় বসে বলল, না মাসিমা, আমি শহরের একজন প্রাইভেট ইনভেস্টিগেটর। কথাটা শুনে ভদ্র মহিলার চোখ দুটো জল জল করে উঠল। তারপর বললেন, আমি চোখে ভালো দেখতে পাই না, বলতে পারো দেখতেই পাই না, তাই তোমার মুখটা দেখতে পাচ্ছি না। আচ্ছা, তুমি কি বিষয় তদন্ত করতে এসেছো? এই রে, এই প্রশ্নের উত্তর তো অমলেশ নিজেও জানে না। ও এবার কি উত্তর দেবে? কিন্তু অমলেশ যে উত্তরটা দিল তাতে আমিও বেশ মুগ্ধ হলাম। বরং এটাকে উত্তর না বলে প্রশ্ন বলাই শ্রেয়। অমলেশ বলল, আপনার কি মনে হয় কোন বিষয়টাকে নিয়ে তদন্ত করা চলে? ভদ্রমহিলা বললেন, মনে হয় আমার শ্বশুর মশাইয়ের বাক্সটি সম্পর্কে কিছু। কিন্তু সেটা তো আপনার শ্বশুর মশাই নয়, তারও পূর্বপুরুষের। অমলেশের ভাবটা যেন সে সবই জানে, কিন্তু এই কথাটাও কি সে আন্দাজে ঢিল দিল? তারপর মাথায় এলো অভিকবাবু বলেছিলেন জেনারেশনাল ওয়েলথ শব্দটা। ভদ্রমহিলা মুখে সামান্য হাসি এনে বললেন, তা অবশ্য ঠিক, আমার শ্বশুর মশাই প্রথম সেই সম্পত্তি সম্পর্কে জানতে পারেন, কিন্তু সেটা তিনি বলে যান তারই মৃত্যুর ঠিক আগে, এই ধরো বছরখানেক। তারপরে তা বেশ জানাজানি হয়ে যায়, কিন্তু যে ধাঁধার সাহায্যে সম্পত্তি উদ্ধার করা সম্ভব সেটা আজও সমাধান হয়নি। তুমি কি পারবে বাবা সেটা সমাধান করতে? অমলেশ তদন্তের বিষয়টা ঠিক ফন্দি করে জেনে নিয়েছে, কিন্তু ও তো ধাঁধাটা জানে না। এবার কি আবার কোনো নতুন ফন্দি? অমলেশ আবার মুখ খুলল, কিন্তু আমি ধাঁধাটা জানি না, আসলে উনি আমাকে এখনো বলেননি। ভদ্রমহিলা যে বেশ অবাক হলেন সেটা তার মুখ দেখেই স্পষ্ট বোঝা যাচ্ছে। তারপর একটু স্বাভাবিক হয়ে উনি বললেন, আচ্ছা, আমি তোমাকে বলছি, ও বোধহয় পরে তোমায় নিশ্চয়ই বলবে। তা অভিকবাবু এখন বাড়ি নেই বুঝি? না, আচ্ছা বলুন। দাদাটি বলেছিলেন উনি আমার বড় ছেলে সৌভিককে। অভিক তখন ছিল না, দাদা যে আসলে কি ছিল আমারও তা ঠিকঠাকভাবে মনে নেই, কিন্তু সেটা আমার কাছে লেখা আছে। তোমরা আমার ঘরে এসো। আমরা পেছন পেছন গেলাম উনার ঘরে। ভদ্রমহিলার চোখ দুটো হয়তো আর সজীব নেই, কিংবা ভেন্টিলেশনে রয়েছে, তবে নিজের বাড়ির প্রতিটি পদক্ষেপ চেনা আছে বলে দেয়াল ধরে ধরে উনি হাঁটতে লাগলেন ধীর পদে। ভদ্রমহিলা যেমন সুশ্রী তেমন ফর্সা এবং পরিচ্ছন্ন। ঘরখানা অত্যন্ত যত্ন সহকারে গোছানো রয়েছে। আমার মনে হয় ইনি নিশ্চয়ই আইনজীবী ছিলেন। ঘরের বইগুলো তারই সাক্ষ্য বহন করে চলেছে। দেয়ালের 3/4 পুরোটাই বই দিয়ে ঢাকা, কিন্তু তবুও ঘরটির মধ্যে আলাদা সৌজন্য আছে। উনি আমাদের চেয়ার নির্দেশ করে বসতে বললেন। তারপর হাতড়াতে হাতড়াতে নিজের ড্রেসিং টেবিলের উপর একটা বাক্স থেকে বের করলেন একটা চিরকুট। অমলেশ বইগুলোর উপর এমন লোভীর দৃষ্টি দিয়ে দেখছে যেন সবগুলো গিলে খাচ্ছেও। সে বলল, ভদ্রমহিলার যে কত গোয়েন্দা কাহিনী সংগ্রহে আছে সেটা গুণে বলা অসম্ভব। উনি চিরকুটটা নিয়ে অমলেশের সামনে ধরলেন। অমলেশ ভাঁজ খুলে পড়তে থাকল, আর সেই সঙ্গে আমিও। ই ফর আলমারি, এফ ফর দেরাজ। কি আছে কার ঘরে হলদেটে পেঁয়াজ? শুধু ঘাস আছে তাস, হেয়ালিতে পাই। গোল গোল আম শুধু
হৃদয়ের চাই। ছিঁড়ে পাও চিরকুট, অনুসরণ করো, সোনা হিরে জহরত মুঠো করে ধরো। বাবা, এই যে কোটি টাকার সম্পত্তি বলে মনে হচ্ছে। দারুণ বিস্ময়ের সাথে এ আমার জোরদার অভিব্যক্তি। তবে অমলেশও যে অনেকটা উৎসাহ পেয়েছে সেটা আর বলে দিতে হয় না। এমন রাজকীয় অনুসন্ধান সে তো আর করেনি, তাই এখানে থেকে যে কয়েকদিন অনুসন্ধান ও চালাবে তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু অভিকবাবু ওরকম বলার পর আর কি আমাদের এই বাড়িতে ঠাঁই হবে? বলছি যে এই চিরকুটটা কার, মানে কে লিখেছেন? অমলেশ ভদ্রমহিলাকে জিজ্ঞেস করল। ভদ্রমহিলা বললেন, এটা আমার শ্বশুর মশাইয়ের বাবার লেখা। কত সালের হবে লেখাটা? উনি স্বর্গত হন 1934 সালে। সম্ভবত তখনই লিখেছিলেন। আর এই চিরকুটটা তখন তিনি তার ছেলে অর্থাৎ আমার শ্বশুর মশাইকে দেন। তাহলে এই যে বললেন আপনার শ্বশুর মশাই ওটা খুঁজে পেয়েছিলেন? ও একই রকম কিছু একটা হবে হয়তো। তা তুমি কি বুঝলে, পারবে এর সমাধান করতে? অবশ্যই চেষ্টা করব। বলছি, চিরকুটটা যার লেখা তার আলমারি কোথায়? মানে আমি তার ঘরটা একটু দেখতে চাইছি, যদি একটু দেখা যায়। ভদ্রমহিলা মাথাটা উপর নিচে করে সম্মতি দিলেন। তারপর আবার মন্থর গতিতে হাঁটতে হাঁটতে পৌঁছালেন অন্য আরেকটি ঘরে। তারপর বললেন, এই দেখো, তোমার নামটাই যে জানা হলো না। অমলেশ আমাদের দুজনের পরিচয় দিল ভদ্রমহিলাকে। এরপর আমরা প্রবেশ করলাম চিরকুটের মালিকের ঘরে। কৌতূহলবশত সে জিজ্ঞাসা করল, আচ্ছা, যিনি চিরকুটের মালিক তার নাম কি? উনি চোখ বন্ধ করে ঠোঁট দুটি টিপে খানিকক্ষণ ভেবে বললেন, সুরেন্দ্রমোহন রায়চৌধুরী। এরপর তিনি সুরেন্দ্রমোহন মশাইয়ের ছবির সামনে যখন আমাদের দাঁড় করালেন তখন বুঝলাম লোকটির সঙ্গে তার নামটা কতটা যথার্থ হয়েছে। ঘরটায় সবকিছু সুন্দরভাবে সাজানো। লোকটি সম্ভবত প্রাচীন মুদ্রাও সঞ্চয় করেছিলেন, তা তার আলমারি দেখেই বোঝা যায়। কিন্তু অমলেশের চোখ এই আলমারির দিকে নয়, বরং অন্য একটি সেগুন কাঠের আলমারির দিকে। হয়তো এই আলমারিকে কেন্দ্র করেই সম্পত্তির উদ্ধার কার্য সম্পন্ন হবে। অমলেশ ওনাকে প্রশ্ন করল, আপনি কি জানেন এই আলমারির চাবি কোথায়? ভদ্রমহিলা না। বলাতে অমলেশ আবার একটু ভেঙে পড়ল। উনি একটি লাল রঙের প্রায় খসে পড়া চৌকো আকারের একটা লোহার তৈরি 1 হাত লম্বা ছোট্ট দেরাজের উপর হাত রেখে বললেন, ইস, নিয়নটা কতদিন পরিষ্কার করা হয়নি। উনার এরকম কথায় আমরা দুজনেই হতবাক। নিয়ন মানে? অমলেশ বলল, মাফ করবেন, আপনি যে এক্ষুনি নিয়ন বললেন তার সঠিক অর্থ বুঝতে পারলাম না। আসলে আমরাও সঠিক জানি না। নিয়ন শুধু গ্যাসের নাম হয় সেটাই জানি, কিন্তু এটি যে এই দেরাজের ক্ষেত্রে কি অর্থ সেটা জানি না। আমাদের বাড়িতে এরকম 4টে দেরাজ রয়েছে, এক একটার এক এক রকমের নাম। একটা অয়ন, এটা নিয়ন, আর পাশের গড়েরটা প্রোটন, আর একটা আছে তার নাম ইলেকট্রন। আমি বললাম, তিনি কি এইসব মিনি সিন্ধুকে সম্পত্তি রাখতেন? না না, এগুলো উনি তৈরি করেছিলেন ওনার মৃত্যুরই কিছুদিন আগে। তারপর তিনি বছর কয়েকের মধ্যেই মারা যান। আর কিছু জানি না বাবা। মিনি সিন্ধুক, যেটার পোশাকি নাম নিয়ন, সেটাতে তালা নেই। তাই অমলেশ তার মিনি টর্চ বের করে সিন্ধুকটি একবার পরীক্ষা করতে লাগলো। তারপর বলল, আচ্ছা আচ্ছা, বাকি 3টে দেখা যাবে? ভদ্রমহিলা বললেন,
হ্যাঁ, এসো। এরপর অমলেশ পাশের ঘরের প্রোটন, দোতলার পূব দিকের মস্ত ঘরটার ইলেকট্রন ও গাড়ি বারান্দার আয়নটিকে মিনি টর্চের সাহায্যে সম্পূর্ণ পর্যবেক্ষণ করল। চিরকুটের লেখাটা মাথায় ঢুকে গেছে, তাই চিরকুটটা ফেরত দিয়ে দিল মহিলাকে। ভদ্রমহিলা বললেন, তোমরা এই বিষয়টা তদন্ত করতে থাকো ধীরে ধীরে। যদি কিছু পেয়ে থাকো অবশ্যই আমায় জানিও। অমলেশ তাকে আশ্বাস দিয়ে বলল, সে তো অবশ্যই। ওই যে অতগুলো বই দেখলে আমার ঘরে, সেগুলোর বেশিরভাগই আমার স্বামী। তার বেশ কিছু আমিও পড়তাম এককালে, কিন্তু এখন চোখের জ্যোতি বলে আর কিছুই নেই। ট্রিটমেন্ট চলছে যবে থেকে উনি মানে আমার স্বামী চলে গেছেন, তবে থেকে বড্ড একা লাগে। অভিকটাও কেমন যেন খিটখিটে হয়ে গেছে ইদানিং। মাঝে মাঝে কেমন অন্যরকম লাগে ওর স্বভাব। অভিকবাবু কি খুব শান্ত স্বভাবের? হ্যাঁ, খুবই ভালো ছেলে, ভদ্র শৈলে অভিক। আমার আর ওর বাবার উপরে কখনো গলা তুলে একটাও কথা বলতো না। ওর দাদা সৌভিক আবার একেবারে উল্টো, যেমন রুক্ষ স্বভাব তেমন উগ্র মেজাজ। যমজ হলেও ওদের স্বভাবে যে এতটা পার্থক্য হতে পারে সেটা দেখলে বোঝা যাবে না। যমজ? বেশ অবাক হয়ে বলল অমলেশ। হ্যাঁ, ওরা দুই ভাই তো যমজ। কেন, তুমি জানতে না? ভদ্রমহিলার এই কথায় অমলেশ চুপ করে রইল। ইতিমধ্যে গাড়ির হর্ন শুনতে পেলাম। ভদ্রমহিলা বললেন, ওই তো অভিক নিশ্চয়ই এসে গেছে। ঠিক তক্ষুনি অমলেশ বলে উঠল, আমরা এখন ঘরে যাই মাসিমা, আবার পরে কথা হবে। কথাটা শেষ হতে না হতেই আমরা দুজনে ঘরে ফিরে এলাম। দুপুর হতেই আমাদের খাবার ঘরে ডাক পড়ল। সুস্বাদু খাবার দাবারের অসাধারণ কম্বিনেশন। বিশাল বড় টেবিলে বসে আমরা 4 জন মাত্র খাচ্ছি। টেবিল, চেয়ার সবকিছুই সেগুন কাঠের। খাবার ঘরে আমি, অমলেশ, অভিকবাবু আর মাসিমা বসেছি। পোলাও, মাংস, মাছের কারি থেকে মিষ্টি সবই দেদার পেটে ঢোকালাম। মাসিমা নিরামিষ খান, তাই তার মেনু আলাদা। অভিকবাবু আমাদের সঙ্গেই খেলেন। ভদ্রলোক বেশ খেতে পারেন, তবে তার স্বভাব আমার ভালো লাগছিল না। আমাদের সাথে খেতে বসে একটাও কথা বলছিলেন না, আর ওনার চুলটা কেমন যেন বেমানান লাগছিল। খাওয়ার পরে বেশ ঘুম পাচ্ছিল, তার মধ্যে আবার দক্ষিণ দুয়ারের ঠান্ডা বাতাসের জেরে চোখ জুড়াবে না এমনটা হয় না। তবু আমার খটকাগুলো আমি বললাম অমলেশকে। অমলেশ শুনে বলল, গুড অবজারভেশন। আমার চোখে পড়েনি তা নয়, কিন্তু তোমার মতো অভিনেতার কাছে এটা ধরা পড়বে সেটাই স্বাভাবিক। দিব্যি ভাত ঘুম দেওয়ার পরে বিকেল 5টা নাগাদ অমলেশ আমাকে ডেকে দিল। চোখে ঘুম থাকা সত্ত্বেও যখন ও বলল, থানায় যেতে হবে, চলো, তখন আর না করতে পারলাম না। লোকাল থানার দারোগা হলেন মিস্টার নন্দী, আবির নন্দী। অমলেশের কার্ড দেখে উনি বিজ্ঞের মতো করে বললেন, তা আপনি কোথায় তদন্ত করতে এসেছেন, নাকি কার্ডের বানান সংশোধনে এসেছেন? অমলেশও বিজ্ঞের সুরে বলল, আপনি কি আমার নামের বানান জানেন যে সংশোধন করতে আমি আপনার কাছে আসব? বলে দুজনে হেসে উঠল। আমি একটু ঘাবড়ে গেলাম। হলোটা কি? এরা একে অপরকে চেনে নাকি? অমলেশ তারপর দারোগাকে বলল, তা কেমন আছিস বল? আছি তো ভালোই, তোর কেমন যাচ্ছে? নন্দীবাবু উত্তর দিলেন। তা ভালোই যাচ্ছে। বলে আমার দিকে নির্দেশ করে অমলেশ বলল, এ হলো আমার বেস্ট ফ্রেন্ড কাম অ্যাসিস্ট্যান্ট মিস্টার অনিক সামন্ত। ওকে দেখে থাকতে পারি, সিনেমা টিনেমা করে। আমি একটু মৃদু হাসলাম উনার দিকে তাকিয়ে। ব্যাপারটা কেমন লজ্জাজনক হয়ে যায় মাঝে মাঝে আমার পক্ষে।
কিন্তু অমলেশ সেটা বোঝে না। নন্দীবাবু মৃদু হেসে আবার অমলেশকে উদ্দেশ্য করে বললেন, এবারে ভায়া কাজের কথাটা সেরে ফেলুন। অমলেশ বেশ গম্ভীরভাবে বলল, আচ্ছা নন্দী, এই রায়চৌধুরী পরিবারের কারো সম্বন্ধে কোনো খবর জানা আছে? নন্দীবাবু বললেন, হ্যাঁ জানি বই কি, ওই তো এখন বোধহয় 2 ছেলে। বড় ছেলেকে চিনি, ছোটটা বিদেশে থাকে। তবে শুনলাম এবার সে পাকাপাকিভাবে দেশে চলে এসেছে। অমলেশ ভুরু কুঁচকে বলল, বড়জন তো এখন বিদেশে থাকে, আর ওদের একটা সম্পত্তির খোঁজ বেরিয়েছিল, সেটা জানিস তো? হ্যাঁ সেটা পেপারে বেরিয়েছিল বটে, তখনই শুনেছি। ওই বাড়ির ভদ্র মহিলা, মানে ওই 2 ছেলের মা, ওনার নামটা জানা হয়নি। বাড়ির সামনে নাম্বার প্লেটটাও ছিল না। তা তুই ওনার সম্পর্কে কিছু জানিস? দেখ, জানি বলতে মোটামুটি। আসলে ওই অঞ্চলে ওরা হলো সবচেয়ে ধনী, তাই ওদের সম্পর্কে কিছু কিছু জানি। ভদ্রমহিলার নাম লোপামুদ্রা রায়চৌধুরী। মোটামুটি যেটুকু জানি, উনি বেশ খোলা মনের আর অত্যন্ত ভালো স্বভাবের। উকিল ছিলেন এক সময়। আচ্ছা, এত খোঁজ কেন বলতো? ওই সম্পত্তির সম্পর্কেই তদন্ত করছি, তবে সেটাও গোপনে। গোপনে? বিস্মিত হলেন নন্দীবাবু। হ্যাঁ গোপনে। শোন, ছোট ছেলেটি আমাকে ডেকেছিল, কিন্তু কি করতে হবে বলেনি। বলেছিল এখানে আসুন, তারপর জানবেন। কিন্তু আজ এখানে যখন উপস্থিত হয়েছি, তখন উনি বলছেন যে তদন্ত করতে হবে না, 2 দিন থেকে চলে যান। আমি তৎক্ষণাৎ রেগে গিয়ে 2-4 কথা বলি, কিন্তু তখনই মনের সন্দেহ জাগে কেন আমাকে অ্যাপয়েন্ট করেও তদন্ত করতে দেওয়া হলো না। তারপর ওনার অনুপস্থিতিতে আমি লোপামুদ্রা রায়চৌধুরীকে খোঁজা দিয়ে সব জানি। তারপর এখন এখানে। আচ্ছা বুঝলাম। দেখ কোনোভাবে কিছু করতে পারিস কিনা, আর বিপদ বুঝলেই আমাকে খবর দিবি। এই নে আমার কার্ড। বলে উভয় পক্ষের মধ্যে কার্ড বিনিময় হলো। থানাটা বাড়ি থেকে 5 মিনিটের পথ। বাড়িতে মানে রায়চৌধুরী ম্যানশনে যাওয়ার পথে একটা কচুরির দোকানে একটু খাওয়া দাওয়া সেরে নিলাম। বাড়িতে ঢোকার আগে একবার বাগানটার সামনে দাঁড়ালো অমলেশ। পরিচর্যা করা হয় না একেবারে। বাগানের পাশে যে পুকুরটা আছে সেটা দিয়ে ঠান্ডা হাওয়া আসছে। মশার দাপটে বেশিক্ষণ দাঁড়ানো গেল না সেখানে। ঢোকার সময় আমি অমলেশকে বললাম, বুঝলে, আমাদের স্থায়িত্বকালটা এখানে বাড়াতে হবে, সে নিয়ে কিছু ভেবেছ? অমলেশ বলল, হ্যাঁ বাড়াতে হবে ঠিকই, কিন্তু কিভাবে সেটা ভাবিনি। শোনো অনিক, তুমি কাল ওনার কাছে গিয়ে একটু আলতো স্বরে গল্প জমাবে। তারপর আমি গিয়ে একটু কায়দা করে সময় বাড়িয়ে নেব। বলবো আরও কিছুদিন থাকতে চাই, এই পরিবেশ আমার মন ছুঁয়ে গেছে। কালকের কথা ভুলে যান দয়া করে। কি কেমন? ভাবনাটা ঠিকঠাক, এখন ফুললে হয়। বাড়িতে ভদ্রলোক মানে অভিকবাবু ঘরেই রয়েছেন। আরেকটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, অমলেশ প্রায় 1 বছর ধরে পেপার কাটিং জমাতে শুরু করেছে। না না, ক্রিকেট প্লেয়ারদের নয়, দৈনিক ঘটে চলা বিভিন্ন ক্রাইমের ঘটনাগুলো ও কাটিং করে জমায়। সব জমায় না, যেগুলো ওর মন মতন লাগে শুধু সেগুলোই জমায়। সবই ক্রাইমের তথ্য, খুনের তথ্য। এই বাড়িতে বেশ কিছু কাজের লোক আছে, তবে তারা একতলায় উত্তর দিকের একটা ঘরে থাকে। ঘরে ঢুকে অমলেশ বলল, বুঝলে অনেক, আমরা যে অভিকবাবুর সঙ্গে লুকোচুরি খেলবো বা খেলছি, সেটা যদি উনি জানতে পারেন কিংবা আন্দাজ করতে পারেন, তবে হয়তো আমাদের আর এখানে থাকা হবে না। আমি ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না। বললাম, লুকোচুরি মানে এটা আবার কখন খেললাম? বুঝলে না, অভিকবাবুর বাড়িতে থাকলে আমরা বাইরে কাজ সারব, আর উনি বাইরে থাকলে আমরা বাড়িতে তদন্ত করব। ভেরি গুড, কিন্তু বাইরে তদন্তের কি আছে? বাইরে তেমন কিছু নেই, নেই বললেই চলে। আর ঠিক আছে, আমরা নয় সেই সময় ঘরেই ধাঁধা সলভ করব। এই বলে অমলেশ আমায় বলল, দেখো কিছু বুঝলে কিনা। একটা পকেট ডায়েরিতে অমলেশ নোট করে নিয়েছে ধাঁধা। আমার সামনে ধরতে আমি ভালো করে দেখে নিয়ে বললাম, সম্পত্তির ব্যাপার ছাড়া আর কিছুই বুঝতে পারিনি, তুমি কিছু বুঝলে? গোল্ড ফ্লেক ধরিয়ে নিয়ে অমলেশ বলল, না, সত্যি বলতে আমিও কিছু বুঝিনি।
তুমি বোঝনি আর আমি বুঝবো? রাত্রে খাওয়া দাওয়া করার আগে এবং পরে সারাক্ষণ অমলেশ ওই ধাঁধা নিয়ে পড়ে থাকলো। ধাঁধাটি যেন কেমন অন্যরকম মনে হলো আমার কাছে। পেঁয়াজ কোথা দিয়ে এলো, আবার আমটাই বা আসছে কোথা থেকে? এই বাড়িতে বাগানে কোনো আম গাছ নেই। ভদ্রলোক আদতে কি বলতে চেয়েছেন সেটা পরিষ্কার নয় আমার কাছে। রাতে খেয়ে দিয়ে শোয়ার সময় দেখলাম অমলেশ তার কাজ করে যাচ্ছে। ওকে আর বিরক্ত করা উচিত নয় ভেবে আমি শুয়ে পড়লাম। সারা রাত জেগে থাকার দরুন অমলেশ এখন ঘুমাচ্ছে। সকাল 7টায় উঠে হাত মুখ ধুয়ে নিলাম। তারপর বাগানের সামনে একটু পায়চারি করার পর ঘরে ঢুকলাম। অমলেশ দেখি এখনো সেই ঘুমিয়েই যাচ্ছে। ওর পকেট ডায়েরিটা দেখলাম খোলা। ডায়েরিতে ধাঁধার কয়েক জায়গায় ও দাগ কেটে রেখেছে। প্রথম 2 লাইনে দাগ কাটা আছে। অমলেশ ঘুম থেকে উঠে বলল, কি দেখছো? আমি বললাম, প্রথম 2 লাইন কমপ্লিট। মোটামুটি যা বুঝলাম ওই 2 লাইনেই ভদ্রলোক বাংলা ইংলিশ দুটোর ব্যবহারই করেছেন, আর বাকিগুলো করিনি এখনো। আমি কৌতূহল চেপে না রাখতে পেরে বললাম, তা কি বুঝলে? অমলেশ একটু হেসে বলল, ওটা নয়, সাসপেন্স থাক, হাত মুখ ধুয়ে নি। অমলেশের এই স্বভাবখানা আমার মোটেই ভালো লাগে না। আমি কি এতই নির্বোধ যে আমি কিছুই বুঝবো না? সকালে খাওয়া দাওয়া আমরা 4 জন একসাথে করলাম। এরপর যথারীতি অভিকবাবু গাড়ি করে বেরিয়ে গেলেন। এইবারে আবার সুযোগ। অমলেশ বেশ গল্প জমিয়ে নিল লোপামুদ্রা দেবীর সঙ্গে। ভদ্রমহিলার গল্পের খুব ঝোঁক। অমলেশ আর আমি উনাকে মাসিমা বলে সম্বোধন করছি। অমলেশ মাসিমাকে বলল, বলছি আজকে একবার অভিকবাবুর ঘরটা দেখার ছিল, মানে তদন্তের স্বার্থে। মাসিমা আমাদের অভিকবাবুর ঘরে নিয়ে গেলেন। তারপর একে একে অভিকবাবুর সম্বন্ধে বলতে লাগলেন। অভিকবাবুর ডায়েরি লেখার অভ্যাস আছে। একটা ছোট্ট কাঠের আলমারিতে অনেক ডায়েরি সাজানো আছে। শুধু ডায়েরি নয়, বেশ কিছু গল্পের বইয়ের স্টকও আছে তার। উনার সাথে আমরা প্রায় কথা বলি না বললেই চলে। ভদ্রলোকের হাবভাব চালচলন খানিকটা চোরের মতন ঠেকে আমার কাছে। মাসিমার জবানিতে জানলাম অভিক রায়চৌধুরী অনেক বছর বিদেশে ছিলেন, ওখানেই লেখাপড়া করেছেন। তারপর বিগত 4 মাস হলো দেশে চলে এসেছেন। এখন এখানেই পারিবারিক ব্যবসা দেখবেন। আর যাই থাকুক না থাকুক, বিগত 5 বছর ধরে যে ডায়েরিগুলো লিখছেন সেগুলো রয়েছে এই ঘরে। ডায়েরি উনার নিত্য সঙ্গী। আমারও পরিচিত কিছু লোকজন জানা আছে যারা ডায়েরি লিখতে খুব পছন্দ করে। মাসিমা অভিকবাবু সম্পর্কে যেমন প্রশংসা করেছিলেন, ঠিক তেমনি বড় ছেলে সৌভিক রায়চৌধুরী সম্পর্কে নিন্দে করছিলেন। অমলেশ ডায়েরির পাতা উল্টে দেখল। ডায়েরি খুলতেই ও কেমন যেন অবাক হয়ে তাকালো। কয়েকটা পৃষ্ঠা খুব দ্রুত পাল্টাতে লাগলো। খুব ভালো করে দেখল ডায়েরিটা। তারপর চোখটা কটা কটা করে খুলে মুখে একটা আতঙ্কের ছাপ ফুটিয়ে পরমুহূর্তেই মাথা ঝাড়া দিয়ে বলল, আচ্ছা মাসিমা, বলছি অভিকবাবু কবে বিদেশ গেছেন? মাসিমা বললেন, এই তো 1 মাস 3 আগে। অমলেশ ডায়েরিটা রেখে দিল যথাস্থানে। তারপর সৌভিকবাবু সম্বন্ধে বেশ অনেকক্ষণ কথা বলল মাসিমার কাছে। কথাবার্তা শেষ করে অমলেশ গাড়ি বারান্দার মিনি সিন্দুকটি ওর মিনি টর্চের সাহায্যে পর্যবেক্ষণ করতে করতে কিছু একটা বের করে ওর পকেটে ঢোকালো। কিছুক্ষণ পর অভিকবাবু বাড়িতে এলে আমরা খাওয়া দাওয়া করতে বসলাম। সৌভিকবাবুর ব্যাপারে কথা বলার সময় অমলেশ মাসিমাকে জানিয়ে দিয়েছে যে সে আর এই তদন্তের ব্যাপারে কাজ করছে না, আর অভিকবাবু নিজেই অমলেশকে বারণ করেছেন। তাই মাসিমা যাতে অমলেশের এই গোপন তদন্ত সম্পর্কে মুখ না খোলেন তার অনুরোধ করেছে। দুপুরে খাওয়ার সময় কথাটা পারল অমলেশ। অভিকবাবু,
বলছিলাম যে আপনি যদি আমাদের আরও 3-4 দিন থাকার অনুমতি দেন তাহলে ভালো হয়। আসলে এখানকার পরিবেশটা বেশ ভালো লেগেছে, বেশ মনোরম। অভিকবাবু মন দিয়ে মাছের মুড়ো খাচ্ছিলেন। অমলেশের এই কথাটা শুনে হঠাৎ ভুরু কুঁচকে মাথাটা তুললেন। তারপর বেশ অবাক হয়েই বললেন, আমি ঠিক শুনছি তো? না মানে আপনি যেভাবে বললেন আগের দিন। না না, ওটা তো রাগের মাথায় বলেছিলাম, কিছু মনে করবেন না দয়া করে। অমলেশ অত্যন্ত বিনয়ের সাথে বলল। মাসিমা বললেন, হ্যাঁ হ্যাঁ, ওরা থাকুক, খুব ভালো ছেলে, কথাবার্তাতেই বোঝা যায়। অভিকবাবুর মুখ দেখে মনে হলো না তিনি আমাদের থাকতে দিতে ইচ্ছুক। তবুও মাসিমার পীড়াপিড়িতে উনি রাজি হলেন। অমলেশ আর আমি খানিকটা স্বস্তি পেলাম। আমাদের আরো কিছুদিন সময়ের মেয়াদ বাড়ল, কিন্তু এই কদিনেও কি কিছু করতে পারবে অমলেশ? খাওয়া দাওয়া শেষ করে অভিকবাবু আবার গাড়ি নিয়ে বেরিয়ে পড়লেন। ফলে আমরা আরো সময় পেলাম। তবে অমলেশ বলল একবার বাড়ি যাবে। বাড়ি থেকে ও ফিরল ওর ক্রাইম ডায়েরি হাতে করে। এতেই ও পেপার কাটিং করে আঠা দিয়ে লাগিয়ে রাখে সেগুলো। এর সঙ্গে যে এই কেসের কি গুণ আছে তা আমি জানি না। তবে অভিকবাবু না আসায় আরও বেশ সময় পাওয়া গেল তদন্ত করবার। অমলেশ এবার ফ্যামিলি ফটো দেখবেন বলে অনুরোধ করলেন মাসিমাকে। প্রধানত এই ফ্যামিলিতে যারা পুরুষ তাদের ছবি রাখা আছে দোতলার উত্তর দিকের ঘরে। এই ঘরটা আগে কোনো সভা কিংবা অনুষ্ঠানে ব্যবহার করা হতো। অমলেশ কেবলমাত্র পুরুষদের ছবি দেখতে চায়। দোতলার এই ঘরটি আদতে ঘর নয়, মস্ত একটা হল ঘর। দেয়ালের দুপ্রান্তের এক প্রান্ত ভরে গেছে ছবিতে, আরেক প্রান্ত এখনো বাকি আছে। সব গুণে দেখলাম দেওয়ালে মোট 26টি ছবি ঝোলানো আছে, আর ছবির নিচে ব্যক্তিদের নামও লেখা আছে। আমাদের কারবার কেবল দুজনকে নিয়ে। অভিক আর সৌভিক রায়চৌধুরীর ছবি মন দিয়ে দেখলাম আমি আর অমলেশ। তফাৎ শুধু এই যে অভিকবাবুর মাথায় চুল দাড়ি বেশি এবং চোখে চশমা নেই, আর বাকিটা পুরোই এক। মুখের আদল, চেহারা, মাংসপেশি, সম্ভবত হাইটটাও এক দুজনের। অমলেশের ঠোঁটের কোণে একটা ছোট্ট হাসি উকি দিল। এবার অমলেশ সৌভিকবাবুর ছবির বাঁ দিকে রাখা ব্যক্তিটির ছবির দিকে নির্দেশ করে বলল, ইনি কি আপনার শ্বশুর মশাই? মাসিমা চোখটাকে বড় করে যথাসাধ্য চেষ্টা করলেন মুখটা কার সেটা বোঝার জন্য। তারপর বললেন, বাবা, বলছি তুমি নামটা একটু বলো, বুঝতেই তো পারছো চোখে কি অবস্থা আমার। অমলেশ তাই নামটা উচ্চারণ করল, অধীশ্বর রায়চৌধুরী। মাসিমা হ্যাঁ বলাতে আমি একটু ছবির দিকে দৃষ্টিপাত করলাম। বেশ বলশালী চেহারা, দৈনিক মুগুর ভাঁজতেন সেটা দেখেই বোঝা যাচ্ছে। ছবি দেখার পর্ব শেষ হতেই আমরা আমাদের ঘরে চলে এলাম। ঘরে ঢুকেই দেখি অমলেশের প্যান্টের পকেটটা বেশ ফোলা ফোলা লাগছে। কি আছে ভেবে ওকে জিজ্ঞেস করলাম, ওতে কি আছে ভায়া? পকেট ডায়েরি তো অন্য পকেটে, তাহলে ওটা কি? অমলেশ চশমাটা খুলে রুমাল বের করে মুখটা মুছল। তারপর বলল, তোমার বেশ অবজারভেশন পাওয়ার বেড়েছে দেখছি। এবারে আর সেই হাসিটা হাসলাম না। অমলেশ পকেটে হাত দিয়ে বের করল এক বান্ডিল তাস। তাস দেখে তো আমি অবাক। এই তাস দিয়ে অমলেশ করবে কি? এখন খেলার মতন অবস্থা ওর থাকলেও আমার নেই। অমলেশকে জিজ্ঞেস করলাম, এখন তুমি তাস খেলবে? হ্যাঁ, ধাঁধা সলভ হলো না আর এখন তুমি তাস খেলতে বসবে? এই কি করতে চাইছো বলো তো? হ্যাঁ, হাল ছেড়ে দিলে নাকি? বেশ ক্ষিপ্রতার সঙ্গে কথাগুলো বললাম। অমলেশ নিঃশব্দে হেসে বলল, এটা কি নতুন বলে মনে হচ্ছে? ভালো করে দেখো। আমি এবার ভালো করে তাসগুলো দেখলাম। বেশ পুরনো ধরনের, কিন্তু এত পুরনো তাস অমলেশ পেল কোত্থেকে
জিজ্ঞেস করতেই ও ফের ভনিতা করতে শুরু করলো। আমি আর কিছু জিজ্ঞেস করলাম না, কারণ যাতে ফল হবে না সেই গাছে জল দেওয়ার ইচ্ছে আমার নেই। সন্ধে 7টা নাগাদ অভিকবাবু এলেন। অমলেশ তার ঘরে কিছুক্ষণ কথাবার্তা বলতে গেল। আওয়াজ শুনে মনে হলো আড্ডা বেশ জমেছে। অমলেশ ওর সঙ্গে করে তাসটা নিয়ে গেছে। আমি দক্ষিণের খোলা জানলায় বসে হাওয়া খেতে লাগলাম। এবারে একটা গাড়ি কিনবো বলে ভেবে রেখেছি। অভিনেতা তো শুধু নয়, একেবারে হিরো হয়েছি গত ছবিতে। আর একজন হিরো হয়ে ট্যাক্সি বাসে চড়বো না সবসময়, নিজেও চড়বো, অমলেশকেও চড়াবো। বসে বসে অনেক পুরনো দিনের কথা ভাবছিলাম। মনে পড়ছিল আমার সঙ্গে অমলেশের প্রথম সাক্ষাৎ, তারপর সেই অকালপক্ষ মেয়েটির মৃত্যুর সমাধান। ধীরে ধীরে কিভাবে আমাদের ভালো বন্ধুত্ব হয়ে গেল এগুলোই। তবে অমলেশ আমাকে সারাক্ষণ কেমন হেয় করে, এটা আমার মোটেই ভালো লাগে না। তবে ইদানিং আমার প্রশংসা করছে বটে, তবুও আমি ওর সঙ্গে প্রায় সব কেসেই থাকি যখন সুযোগ পাই। অমলেশ ঘরে ফিরে এলো সন্ধে 7টা নাগাদ। তারপর খাওয়ার ডাক পড়ল 10টার সময়। খাওয়া দাওয়া সেরে আমরা ঘরে ফিরে আসলাম। আজকে খাওয়ার সময় অমলেশ অভিকবাবুর সাথে এত খোশ মেজাজে গল্প করছিল যে সেটা ভাবতেই আমার কেমন অবাক লাগছিল। ঘরে ফিরতেই আমি অমলেশকে জিজ্ঞেস করলাম, ব্যাপার কি বলতো, কোনো ব্ল্যাক ম্যাজিক নাকি? অমলেশ এবার আর ভনিতা করল না। পকেট থেকে একটা কাগজ বের করে নিজের পকেট ডিকশনারিতে রেখে দিল। তারপর বলল, ওনার সঙ্গে ভাবনা জমালে আমার কাজ হাসিল হবে না। আর আমি শুধু ওখানে ভাব জমাতে যাইনি, কাজের কাজটাও করে এসেছি। এই দেখো। বলে অমলেশ পকেট ডায়েরি থেকে ওই কাগজটা বের করে দিল আমার হাতে। আমি বললাম, এ তো একটা ছেঁড়া কাগজ, অভিকবাবুর পুরো নাম লেখা, অভিক রায়চৌধুরী। হ্যাঁ, তাই লেখা আছে, কিন্তু এটাই অনেক বড় জিনিস। বড় জিনিস? হ্যাঁ, এই কেসে এটার গুরুত্ব সবচেয়ে বেশি। অমলেশ সেটাকে যে কেন এত গুরুত্ব দিয়েছিল সেটা বুঝেছিলাম পরে। আর এটা যে অন্যতম গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছিল সেটা আমিও স্বীকার করি। সেই রাতে অমলেশ সারা রাত জেগেছিল। সারা রাত ধরে যে ওই ধাঁধা সম্পর্কে ও রিসার্চ করেছে সেটা আর বলে দিতে হয় না, কারণ সকাল 8টা অবধি ঘুমানোর ছেলে ও নয়। ব্রেকফাস্ট করে সারাদিন আমরা গল্পগুজব করেই কাটিয়ে দিলাম। বিকেলবেলা আমি আর অমলেশ পিছনের ওই বাগানে গিয়ে দাঁড়ালাম। মশার দাপট ছিল ঠিকই, কিন্তু ওষুধ লাগিয়ে নেওয়াতে অতটা অসুবিধা হচ্ছিল না। বাগানে আমরা অনেকক্ষণ পায়চারি করলাম। সারাদিনে বলার মতো আর তেমন কোনো ঘটনা ঘটেনি। আমার মনটা খুব খচখচ করছিল, কোনো একটা বিষয়ে বেশ খটকা লাগছে। অমলেশকে জিজ্ঞেস করলাম, আচ্ছা, তাসের বান্ডিলটা দেখছি না যে? অমলেশ মুচকি হাসল, তারপর বলল, ভালো, গুড অবজারভেশন। এতদিনে তোমাকে আমার যোগ্য অ্যাসিস্ট্যান্ট বলে মনে হচ্ছে। আমি আমার হাসিটা চেপে রাখতে পারলাম না। দুজনে একটু খোলা হাওয়ায় দাঁড়িয়ে হেসে নিলাম। রাত্রে যখন সারাদিনের পর্ব সেরে আমরা ঘুমোতে যাব, তখন অমলেশ বলল, কাল আসল পিকচার হবে, তৈরি থেকো। অমলেশের এই একটা কথা শুনে আমার যে কি আনন্দ হলো সেটা বলে প্রকাশ করা সম্ভব নয়। আমি আর ওকে জিজ্ঞেস করলাম না কিছু। সারা রাত দুজনে চুপচাপ শুয়ে রইলাম। কিন্তু দুজনের মধ্যে যে কারোরই ঘুম আসেনি সেটা আর বলার বাকি থাকে না। আমরা যদিও সকালে বেশ তাড়াতাড়ি উঠে পড়লাম। অমলেশ থানায় গিয়ে সবকিছু বুঝিয়ে দিল, কিন্তু আমার মাথায় এলো না ও কখন সবকিছু এত ভালোভাবে এগোলো। ও যে কখন কি করে সেটা আমার মাথায় ঢোকে না, যদিও আমি বুঝি যে এগুলো আমার মাথায় ঢোকার জিনিস নয়। সকাল 10টা নাগাদ ব্রেকফাস্ট শেষ হতেই অভিকবাবু তৈরি হচ্ছিলেন। আমরা ব্যাগ গুছিয়ে নিয়েছিলাম তখন। তাই দেখে উনি বললেন,
আজকেই চলে যাচ্ছেন নাকি? অমলেশ একটু হেসে বলল, হ্যাঁ, আজকেই যাব। আপনি একটু বসুন। মানে? আরে আপনি বসুন না। অভিকবাবু বসলেন সোফার উপর। মাসিমা বেরিয়ে এলেন ঘরের ভিতর থেকে, আর বাইরে থেকে মিস্টার নন্দী ঢুকলেন ঘরের ভিতর, সঙ্গে আরও কিছু পুলিশ। অমলেশ ভুরু তুলে বলল, চিরকুটে লেখা গুপ্তধন পাওয়া গেছে। কথাটা শুনে অভিকবাবু ছাড়া সকলের মুখে হাসি ফুটল। অমলেশ বলতে শুরু করল, এই সম্পত্তির খোঁজ একমাত্র দিতে পারে এই চিরকুট। তা এই চিরকুটে লেখা ধাঁধাটি সমাধান করতে না পারলে কোনোভাবে সম্পত্তি উদ্ধার করা সম্ভব নয়। এই ধাঁধাটিও ছিল বেশ মজাদার, তবে আমি একটা খুব কাঁচা কাজ করেছিলাম, সেটা আমি পরে বলছি। শুরুতেই বলে রাখি, এই বাড়িতে কিছু ছোট সিন্দুক আছে। কোনোটা লাল রঙের, কোনোটা হলদে, কোনোটা সবুজ, আবার কোনোটা নীল। সংকেতে হলদেটে পেঁয়াজের উল্লেখ ছিল। আমি হলুদ রঙের আন্দাজ করে মিনি সিন্দুকটা খুললাম। কিছু না পেয়ে বাকিগুলোও দেখলাম, কিচ্ছু পেলাম না। তারপর যখন লোপামুদ্রা দেবী বললেন যে ওগুলো সব তার শ্বশুর মশাইয়ের পিতার মৃত্যুর আগে করা, তখনই আমার ওগুলোর দিকে আরো ভালোভাবে নজর পড়ে। তবে মৃত্যুর আগেই তৈরি বলে সবই যে কেবলমাত্র গুপ্তধনের জন্য এমনটা নয়, কিন্তু তবু অদ্ভুত অদ্ভুত নামের জন্য ওগুলো খুব আকর্ষিত করেছিল আমাকে। একটা নাম আয়ন, অপরটার নাম নিয়ন। কোনো সাধারণ ব্যক্তি এমন নাম দেবে না নিশ্চয়ই কোনো কিছু। আর ওগুলোতে টাকা পয়সাও রাখা হতো না। এর মানে এর সঙ্গে বেশ ভালোভাবে সম্পর্ক আছে অন্য কিছু। সেই উদ্দেশ্যে হয়তো এগুলো বানানো। আমি সেদিন রাতে ধাঁধা নিয়ে বসি। প্রথম লাইনটা যে চাবির শেপের কথা বলছে সেটা আমি বুঝতে পেরেছিলাম, কিন্তু দ্বিতীয় লাইনটার আগাগোড়া কিছুই বুঝতে পারছিলাম না। লাইনটা ছিল, কি আছে কার ঘরে হলদেটে পেঁয়াজ, কিন্তু এটা কোনো প্রশ্ন ছিল না। এটা ছিল চাবির সন্ধান। কি আছে মানে চাবি আছে, কার ঘরে মানে গাড়ি বারান্দা, আর হলদেটে পেঁয়াজ মানে, আচ্ছা অনেক পেঁয়াজের ইংরেজি কি? আমি স্বচ্ছন্দে বললাম, অনিয়ন। অমলেশ শুরু করলো, হ্যাঁ এক্স্যাক্টলি, অন ইয়ান, কিন্তু লিখলে হবে ONION। ও আর এন মিলে হলো অন, এবং বাকিটা লিখতে হয় আয়ন, অর্থাৎ অন আয়ন। মানে চাবিটা রয়েছে আয়নের উপরে। আমাদের সকলের চোখ বিস্ফারিত। সত্যিই তো, এভাবে ভাবলেই কত সোজা। অমলেশের দিকে সবাই খুশি খুশি মুখ করে তাকালো। অমলেশ ফের শুরু করলো, পরদিন সকালে আমি গাড়ি বারান্দায় গিয়ে হলুদ রঙের মিনি সিন্দুক, যার পোশাকি নাম আয়ন, সেটার উপরে অনেক খোঁজাখুঁজি করতেই সিন্দুকের উপরে একটা সূক্ষ্ম উঠা অংশ লক্ষ্য করলাম। নখ দিয়ে ওটা একটু তুলতেই খানিকটা অংশ খুলে গেল, আর জোরে টানতেই বেরিয়ে এলো পুরনো জং ধরা এক গোছা চাবি। সেটা সঙ্গে সঙ্গে আড়াল করে নিয়ে নিলাম, অর্থাৎ চিরকুট অনুযায়ী চাবিটা আয়নের উপরেই ছিল। এইভাবে চাবিটা হাত করে আমি সুরেন্দ্রমোহন বাবুর ঘরে ঢুকে আলমারিতে ই শেপের চাবি ঢুকিয়ে আলমারি খুলে এফ শেপের চাবি ঢোকালাম। আমি একটা কথা না বলে পারলাম না। বললাম, তুমি আলমারি কখন খুললে? অমলেশ একটা ছোট্ট হাসি হেসে বলল, মনে আছে আমি বিকেলে একবার বাড়ি গিয়েছিলাম? হ্যাঁ মনে আছে। কিন্তু আমাকে কি তুমি এই বাড়িতে ঢোকার সময় দেখেছো? কই না তো। অমলেশ ঠিক করে হেসে বলল, আমি এই বাড়িতে ঢোকার সময় চুপি চুপি সুরেন্দ্রমোহন বাবুর ঘরে ঢুকে আলমারি আর দেরাজ খুলি। দেরাজের লাল শালুতে মোড়া একটা বাক্স পাই। সেই বাক্সে রয়েছে এক বান্ডিল পুরনো তাস। মনে পড়ে চিরকুটে তাসের উল্লেখ ছিল। তাসটা পকেটে পুরে নিলাম। বিকেল বেলাতেই অনেককে তাসটা দেখিয়েছিলাম। কি মনে আছে? আমি মাথা নাড়লাম কেবল। সে বলতে থাকলো, যাই হোক, এই তাস হাতে পাওয়া মাত্র এর মহিমা আমি বুঝতে পারছিলাম না। ভালো করে সফল করে দেখলাম এই বান্ডিলে বিশেষত্ব বলে কিছুই নেই। রাতে যখন ধাঁধার চতুর্থ লাইন, অর্থাৎ গোল গোল আমি শুধু হৃদয়ের চাই, এই লাইনে নজর গেল আমার। কিন্তু গোল গোল আমি, এর ব্যাপারটা কি? বারবার উচ্চারণ করতেই বুঝলাম গোল গোল আম আসলে কি এবং এর কি তাৎপর্য আছে। মাসিমা এবার মুখ খুললেন, বললেন, গোল গোল আমটা আবার কি রে বাবা? বাড়িতে তো কোনো আম গাছ নেই। হ্যাঁ মাসিমা,
আম গাছ নেই এবং সেই আমের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। তবে তবে হলো এই যে গোল গোল আম মানে গোলাম, হাটের গোলাম। ভদ্রলোক অসুবিধার সৃষ্টি করার জন্য গোল শব্দটি দুবার ব্যবহার করেছেন। আমরা সবাই কেমন যেন বোকার মতো তাকিয়ে রইলাম অমলেশের দিকে। ওর এক একটা লাইন সলভ আমাদের পুরো বোকা করে দিচ্ছিল। ভদ্রলোকেরও এলেম আছে বটে, 6 লাইনে কি রহস্যটাই না সৃষ্টি করেছেন। অমলেশ ফের শুরু করল। 5 নম্বর লাইনে লেখা ছিল ছিঁড়ে পাও চিরকুট। এক্ষেত্রে কি ওনার চিরকুট ছিঁড়তে হবে নাকি তাস ছিঁড়লে চিরকুট পাওয়া যাবে সেটা ভাবতে থাকলাম। তারপর একসময় ছিঁড়ে ফেললাম হাটের গোলাম। তাসের মাথা থেকে সূক্ষ্ম টানে দুভাগ হয়ে গেল তাসটা। অবাক করে দেখলাম একটা ছোট্ট কাগজ, তাতে লেখা বাগান। ব্যাস, বাকিটা আমার না বললেও চলবে। আমার স্থির বিশ্বাস পরিচর্যার অভাবে থাকা ওই বাগানটি খুঁড়লেই পাওয়া যাবে গুপ্তধন। চাঁদের পাহাড়ে শঙ্কর যখন গুহার মধ্যে অসংখ্য পাথর পেয়েছিল তখন এই রংচঙে পাথরগুলিকে সে দিক নির্দেশের জন্য ব্যবহার করেছিল। কিন্তু পরে যখন জানল ওগুলো হিরে, তখন ওর আক্ষেপের শেষ থাকে না। আমরাও স্বভাবত বাগানের সামনে থেকেও বুঝিনি যে ওতেই আছে হিরে জহরত, যদিও এখন ওটা দেশের সম্পত্তি। অমলেশ ওর কথা শেষ করল। লক্ষ্য করলাম মাসিমার নির্দেশে বাড়ির চাকররা কুড়ুল হাতে তৈরি, বাগান খোঁড়া হবে। অভিকবাবু দাঁড়িয়ে অমলেশকে বললেন, ধন্যবাদ মিস্টার হালদার, আমরা তাহলে ফাইনালি সম্পত্তির খোঁজ পেলাম। বলে একটা মিহি হাসি হাসলেন। অমলেশ উত্তর দিল, এখনো ধন্যবাদ দেওয়ার মতন কিছুই হয়নি মিস্টার সৌভিক রায়চৌধুরী। অমলেশের এই কথাটা শুনে আমরা রীতিমতন চমকে উঠলাম। অভিকবাবু সৌভিকবাবু চোখ লাল করে তাকালেন ওর দিকে। মাসিমা কথাটা শুনে চমকে উঠে সামনের চেয়ারটি ধরে বসে পড়লেন। আমি তো একেবারে তটস্থ। আপনি কি পাগলের মতো কথা বলছেন মিস্টার হালদার? ক্ষিপ্রতার সঙ্গে বললেন সৌভিক। পাগল নয়, বরং বুদ্ধিমানের মতন কথা বলছি বলে অমলেশ টেনে সৌভিকবাবুর মাথার চুল খুলে দিল। বেরিয়ে পড়ল তার অল্প চুল বিশিষ্ট মাথাখানা। সৌভিকবাবুও ধপ করে বসে পড়লেন চেয়ারে, মাথা হেঁট করে। এতদিন খুব কষ্ট হচ্ছিল না এই চুল বহন করতে করতে, সঙ্গে সঙ্গে গালে তিলটাও ছিল। তবে ওটা এখন কোথায় পড়ে গেছে সেটাও উনি জানেন না। অভিক রায়চৌধুরীর গালে একটা তিল ছিল, উনি তাই হুবহু নকল করার জন্য কিছু একটা গালে লাগিয়ে রেখেছিলেন। তিলটা গত পরশু থেকে হাওয়া। আর আমার অনুমান সৌভিকবাবু নিজের ভাই অভিক রায়চৌধুরীকে খুন করেছেন। চেঁচিয়ে উঠলেন মাসিমা। নিজের ছোট ছেলের খুনের খবর শুনে নিজেকে আর উনি সামলে রাখতে পারলেন না। চোখ দিয়ে অনর্গল জল পড়তে লাগলো তার। হ্যাঁ, খুন। নিজের ছোট ভাইকে উনি খুন করেছেন বলে আমার স্থির বিশ্বাস। অমলেশ দৃঢ়তার সঙ্গে বলল। মিস্টার নন্দী বললেন, তুই কি করে এত শিওর হচ্ছিস? কারণ অভিকবাবু ছিলেন ডায়েরি পাগল লোক। রোজকার সমস্ত কিছু উনি ওনার ডায়েরিতে লিখে রাখতেন, অথচ 16ই জুনের পর থেকে আর কোনো লেখা নেই। এটাতে আমি চূড়ান্ত অবাক হই। শুনি আজ থেকে 3 মাস আগে অভিকবাবুর দাদা সৌভিক রায়চৌধুরী বিদেশে গেছেন, তার মানে জুন মাসে। আমি বেশ অনেকদিন হলো ক্রাইমের তথ্য পেপার থেকে কেটে ডায়েরিতে জমাচ্ছি। আমি আমার ক্রাইম ডায়েরি খুলে দেখি 17ই জুন বারাসাতে একটা জঙ্গলে একজন পথচারী একটি লাশ উদ্ধার করে। পরে পুলিশও যায় এবং লাশটির গলা কাটা ছিল, মানে ধর থেকে মুন্ডু আলাদা। আবার ডায়েরিতে চোখ রাখলেই দেখা যাবে 16ই জুন অভিকবাবু দুপুর 2টোর সময় লিখে রাখেন সন্ধ্যে 6:30 বারাসাতে মিটিং। এবারে কথা হচ্ছে সৌভিকবাবু ওই সময় বারাসাতে ছিলেন কিনা সেটা আমি সঠিক জানতে পারিনি, কারণ সৌভিক রায়চৌধুরীর ঘর তালা বন্ধ ছিল। আমি তাই কোনো খোঁজ করতে পারিনি। আমি যদি ওনার ঘরে ঢুকে সার্চ করতাম তাহলে হয়তো কিছু না কিছু ক্লু পেয়ে যেতাম। কারো মাথা কেটে লাশ ফেলে রাখার মানে লাশের মুখটা যাতে কেউ চিনতে না পারে তারই একটা প্রয়াস। মুখ চিনলেই তো কেলেঙ্কারি। যেহেতু ভাই দাদা সে যে ভাইয়ের জায়গায় বসে আছে, তাহলে দাদাই যে ভাইকে খুন করেছে সেটা তো সহজেই অনুমেয়। এখন সৌভিকবাবু বলুক আমার অনুমান সত্যিই নাকি মিথ্যে। সৌভিকবাবু চুপ, কোনো কথা বেরোচ্ছে না তার মুখ থেকে। তার চুপ করে থাকাটাই প্রমাণ করছে অমলেশ ওর কাজে একেবারে নির্ভুল।
মাসিমা অঝরে কেঁদেই যাচ্ছেন। মিস্টার নন্দী বললেন, বেশ খাসা প্ল্যান করে এগিয়েছেন। আচ্ছা অমলেশ, তুই বুঝলি কিভাবে অভিক রায়চৌধুরী সেজে ইনি আসলে সৌভিক রায়চৌধুরী? অমলেশ বলল, হ্যাঁ, এটাই হচ্ছে গোড়ার কথা। অভিকবাবু আমার বাড়ি গিয়ে আমাকে ডাকলেন। উনি ভেবেছিলেন কোনো অনামী প্রাইভেট ইনভেস্টিগেটরকে দিয়ে সম্পত্তির হদিশ পেয়ে সেই গোয়েন্দাকে তার ফি দিয়ে বাড়ি পাঠিয়ে দেবেন, কিংবা যদি আমরা কোনো রকম হস্তক্ষেপ করি সম্পত্তির বিষয়ে তাহলে আমাদের মেরেও ফেলতে পারেন। কিছুই অসম্ভব না। আমাদের বাড়ি গিয়ে উনি যখন অনেকের পরিচয় পেলেন যে সে একজন অভিনেতা, আবার হিরো রোল করেছে, তখন নিশ্চয়ই ওনার মাথায় চলল এরকম একজনকে সরিয়ে ফেললে তদন্ত হতে পারে। সেক্ষেত্রে উনি দ্বিগুণ সমস্যায় পড়বেন। এমনিতেই নিজের ভাইকে মেরে ফেলেছেন তিনি, তাই নিজের উপর আর সন্দেহ বাড়াতে চাননি তিনি। আমাদের বাড়িতে ডেকে হঠাৎ করেই তদন্ত করতে বারণ করেন উনি। এতেই আমার সন্দেহ হয় এরকম আচরণ কোনো মতেই প্রত্যাশিত না। আমাদের হয়তো সরাসরি না করে দিয়ে উনি সন্দেহ বাড়াতে চাননি, তাই কিছুদিন থাকবার জন্য বলেছিলেন। এই ফাঁকে আমি মাসিমার থেকে চিরকুট সম্বন্ধে জানতে পারি। অনেক আমাকে বলেছিল ভদ্রলোকের মতিগতি সুবিধের নয়, পরচুলের বিষয়টাও আমায় বলেছিল। আমিও লক্ষ্য করেছিলাম ব্যাপারটা। মাসিমার সামনে তেমন একটা কথা বলতেন না তিনি। মাসিমা বলেছিলেন আমাদের অভিকবাবু খুবই ভালো স্বভাবের, নম্রতা ভদ্রতায় তিনি সেরা একজন মানুষ। আর সৌভিকবাবু হলো ঠিক তার উল্টো। বর্তমানের অভিকবাবুকে ঠিক যেন সৌভিক রায়চৌধুরীর মতোই লাগে। আর জানতে পারি দুভাই যমজ। তারপর একদিন আমরা অভিকবাবুর ঘরে গিয়ে ঢুকি। সেখানে দেখি দৈনিক লেখা ডায়েরির উপরে ধুলোর আস্তরণ। এটা তো বেশ একটা খটকার ব্যাপার। ডায়েরি খুলে দেখি বাংলায় লেখা রয়েছে নাম অভিক রায়চৌধুরী, অ ভয়রস্যই ক অভিক। এবারে সেই রাতে আমি অভিকবাবুর ঘরে গিয়ে আড্ডা জমিয়ে দিই। সেখানে আমি বাংলায় হস্তাক্ষর অর্থাৎ সিগনেচার করার কথায় চলে আসি। বাংলায় সাইন করার ব্যাপারটা এখন উঠেই গেছে। এই নিয়ে কথা বলতে বলতে বাংলায় আমরা সাইন করতে থাকি একটা খাতায়। সৌভিক রায়চৌধুরী নিশ্চয়ই ভাইয়ের ইংরেজি হস্তাক্ষর নকল করে ফেলেছেন, কিন্তু বাংলাটা আমি তাই ওনাকে বাংলায় নিজের নাম লিখতে বললে তিনি লেখেন অভিক রায়চৌধুরী, যেখানে অ ভয় দীর্ঘই ক অভিক। ব্যাস, খটকার সমস্ত ইতি হয়ে গেল। সেই দিন সন্ধ্যায় আমি ওনাদের ছবি দেখে বুঝতে পারি সৌভিকবাবু কি জন্য কন্ট্যাক্ট লেন্স পরেন। সৌভিক রায়চৌধুরী চশমা পরতেন। মাসিমা কিংবা বাড়ির অন্য কোনো চাকর যদি তাকে চশমা পরে দেখত তাহলে সন্দেহ করতেই পারত। মাসিমার চোখের জ্যোতি কম, তাই মুখ ভালো করে দেখতে পান না, কিন্তু চশমা থাকলে হয়তো নাকের উপর জিনিসটা বুঝলেও বুঝতে পারতেন। এছাড়াও অনেকেই প্রশ্ন করত তাকে, কি তাই তো সৌভিক রায়চৌধুরী? অমলেশের কথা শেষ হলো। পুলিশের লোকেরা তাকে ধরে নিয়ে গেল। ওদিকে বাগান খোঁড়া শেষ হয়েছে। অনেক রকমের মূল্যবান পাথর পাওয়া গেছে মাটি উপড়ে পাওয়া একটি ট্রাঙ্কের ভিতর, যদিও সেটা খোলার জন্য এফ শেপের চাবিটাই লেগেছিল। এখন এসব সরকারের সম্পত্তি, কোনো ব্যক্তি বিশেষের এর উপর হাত নেই। মাসিমা খুব ভেঙে পড়েছিলেন। অমলেশ উনার চোখের জল মুছিয়ে দিতেই মাসিমা ওর হাতটা চেপে ধরলেন। তারপর বললেন, ছোটটি আমার বড়ই প্রিয় ছিল, ওকে যে হারিয়ে ফেলেছি সেটা আমরা কোনোভাবেই উনাকে সামলাতে পারছিলাম না। অমলেশ বলল, আপনি এভাবে কাঁদবেন না মাসিমা, আমরা মাঝে মাঝেই আসবো আপনার কাছে, কেমন? কাঁদবেন না। মাসিমা কান্না থামিয়ে বললেন, চোখের অবস্থা খুবই খারাপ, পড়তেও পারি না। আজ থেকে আমার 3 আলমারির সব বই তোমার বাবা। তুমি আস্তে আস্তে তোমার বাড়িতে এই বইগুলো নিয়ে যেতে পারো। আমি দেখলাম অমলেশের চোখটা যেন দপ করে জ্বলে উঠল এই কথাটায়। আমি জানি সোনা হিরে জহরতের থেকেও ওই বইগুলো ওর কাছে অনেক দামি। এটাই ওর কাছে সবচেয়ে বড় পুরস্কার। ফেরার পথে আমি, অমলেশ আর মিস্টার নন্দী গল্প করতে করতে ফিরছিলাম। নন্দীবাবু থানায় যাবেন আর আমরা অমলেশের বাড়িতে।
অমলেশ বলল, সত্যি এই সম্পত্তির জন্য ভাইয়ে ভাই রেশারেশি চলে, তবে এক্ষেত্রে তা গড়ালো খুনে। নন্দীবাবু মতন একটা শব্দ করল। অমলেশ বলল, শরীরবাবু ঠিকই সন্দেহ করেছিলেন, অনেক গেল ওনার বিপদ আছে। সত্যি অনেকই ধরিয়ে দিল যে লোকটা অ্যাক্টিং করছে, ওনা বললে এই কেস সলভ হতো নাকি। আমি বেশ বুঝতে পারলাম যে এরা আমায় মশকরার পাত্র বানিয়ে ফেলেছে। যথাসম্ভব চেষ্টা করে আমি চুপ থাকলাম, হাসলাম না গর্ব করে। অমলেশ এবার বলল, আচ্ছা অনেক, তুমি তোমার বাংলা বানানে কি লেখো? আমি বললাম, কেন, অ নয় রস্যই ক। না বলা যায় না, কেউ আবার তোমার শরীর ওড়িয়ে অভিনয় করতে যদি শুরু করে, যদিও সেক্ষেত্রে যমজ ভাই লাগবে। কি যমজ ভাইটাই নেই তো? না না বলে আমার পরিচিত হাসিটা হেসে উঠলাম হে হে করে। ব্যাস, ওরা দুজনে আবার হাসতে আরম্ভ করে দিল। শুনছিলেন অমলেশ সিরিজের প্রথম কাহিনী গুপ্তধনের সন্ধানে। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানান, এবং ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আগামী আরেকটি গল্পে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। ধন্যবাদ।